হাই এভরিওয়ান। তাহলে আমাদের জেননের অক্সাইড আর অক্সোফ্লোরাইড এই টপিকটা বাকি ছিল, তার সাথে সাথে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের বিভিন্ন ধরনের ব্যবহার এই টপিকটাও বাকি ছিল। তাহলে জেননের অক্সাইড বলতে জেননের সাধারণত দুটো অক্সাইড নিয়ে আমাদের ডিসকাশন করা হবে। একটা হচ্ছে XCO3 বা জেনন টেট্রক্সাইড, আর একটা হচ্ছে XCO4 বা XCO3 জেনন ট্রাইঅক্সাইড, আর XCO4 এটা হচ্ছে জেনন টেট্রক্সাইড। আর অক্সোফ্লোরাইড বলতে এখানে অনেকগুলো অক্সোফ্লোরাইড আছে, তাহলে এখানে জেননের সাথে অক্সিজেন আর ফ্লোরিন থাকবে, তার জন্য অক্সোফ্লোরাইড বলা হচ্ছে। তাহলে ফার্স্ট অক্সোফ্লোরাইড হচ্ছে XCOF2, তাহলে এটার নাম জেনন অক্সো ডাইফ্লোরাইড। XCO2F2, তাহলে জেনন ডাইঅক্সো ডাইফ্লোরাইড। XCOF4, তাহলে জেনন অক্সো টেট্রাফ্লোরাইড। XCO2F4, তাহলে জেনন ডাইঅক্সো টেট্রাফ্লোরাইড। তাহলে এই যে অক্সোফ্লোরাইড এই চারটা আছে আর অক্সাইড দুটো আছে, বোঝা গেল। এরপরে ফার্স্টে দেখব জেননের যে অক্সাইডগুলো আছে সেগুলো। তাহলে জেননের অক্সাইড, ওকে। তাহলে এই জেননের যে অক্সাইডগুলো আছে, জেনারেলি দুটো অক্সাইড আছে XCO3 আর XCO4। তাহলে এদের গঠন কীরকম হয়, স্ট্রাকচার। তাহলে XCO3টা, তাহলে জেননের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে বলেছিলাম। তাহলে জেনন কী করবে, 3টে অক্সিজেনের সাথে 3টে ডাবল বন্ড করবে। তাহলে ওই 3টে ডাবল বন্ডে জেননের কটা ইলেকট্রন আছে, 6টা, তাহলে 2টো ইলেকট্রন পড়ে আছে। তাহলে এরকম হলো। তাহলে গঠনটা কীরকম হলো, পিরামিডাল হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা ওই গঠন রিলেটেড ক্লাসটা দেখে নিয়েছো, তাহলে গঠনগুলো বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাও যদি সমস্যা হয় বলবে, ঠিক আছে। XCO4, তাহলে জেনন আছে, 4টা অক্সিজেন আছে, ডাবল বন্ডো ডাবল বন্ডো ডাবল বন্ডো ডাবল বন্ডো। তাহলে এই গঠনটা সেরকমই এই CH4-এর মতোই আর কি। তাহলে আমরা জানি যে গঠন দেখার ক্ষেত্রে পাই বন্ডের ভূমিকা দেখা হয় না, শুধুমাত্র সিগমা বন্ডের ভূমিকাই দেখা হয়। তাহলে অক্সিজেনের যে ডাবল বন্ডগুলো আছে, একটা সিগমা একটা পাই, তাহলে জেননের চারপাশে টেকনিক্যালি 4টা সিগমা বন্ড আছে। তাহলে এই গঠনটা হয়ে যাচ্ছে তোমার টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় হলো। এরপরে এই যে অক্সাইডগুলো দেখলে এদের প্রিপারেশন কীভাবে করবে। তাহলে XCO3 এর প্রিপারেশনটা আমরা দেখেছিলাম, যখন XCF6-কে আর্দ্র বিশ্লেষণ করা হয়, সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ, সেই ক্ষেত্রে XCO3 তৈরি হয়, তার সাথে 6টা HF তৈরি হয়। এটা আমরা আগেই দেখেছিলাম, যেটা XCF6-এর সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ ছিল, হয়েছে। তাছাড়াও Ba2XCO6 এর সাথে যখন তুমি H2SO4 এর বিক্রিয়া করাবে, তখন তোমার উৎপন্ন হবে XCO4। তার সাথে বেরিয়াম আর SO4 থাকার জন্য BaSO4, আর জল তো কমপ্লিমেন্টারি, রিয়াকশান সহজ। তাহলে এটা জাস্ট মনে রাখা যে Ba2XCO6 আছে, এটাকে যখনই তুমি অ্যাসিডের প্রেজেন্সে রেখে দেবে, তখন ওই XCO6 থেকে XCO4, তাহলে বেরিয়াম আর SO4 থাকার জন্য BaSO4, আর জল কমপ্লিমেন্টারি, কারণ হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, ক্লিয়ার। তাহলে এইভাবে তুমি XCO3 XCO4 তৈরি করতে পারো। এরপরে এই বিভিন্ন যে অক্সাইডগুলো আছে এদের ধর্ম অনেক রকমের হয় আর কি, বিভিন্ন রকমের ধর্ম আছে। তো এই ধর্মগুলো তোমাদের ওই দেখবে যেটা দিয়েছিলাম ওখানে ইনক্লুড নেই, তো একটা পেজে লিখে করে জাস্ট ওখানে পেস্ট করে রাখতে পারো, হয়েছে। তাহলে এই যে XCO3টা আছে, এটা বিস্ফোরক পদার্থ হিসাবে কাজ করে, বিস্ফোরক পদার্থ হিসাবে কাজ করে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, এটা হচ্ছে তোমার শক্তিশালী জারক দ্রব্য। শক্তিশালী জারক দ্রব্য মানে অন্যকে জারিত করে নিজে বিজারিত হতে পারে। তার উদাহরণ কি, ধরো Pu2+ আছে, ওখানে তুমি XCO3 দিয়েছো আর H+ দিয়েছো, যদি ব্যালেন্সিং করো তাহলে 6টা H+ লাগে, ক্লিয়ার। এরপরে এখান থেকে উৎপন্ন হয় তোমার Pu3+, Xc আর 3টে জল। তাহলে এখানে Xc-টা দেখো +6-এ আছে, এখানে Xc-টা 0-তে আছে। তাহলে এই Xc +6-এ থাকাকালীন এই Pu-কে +2 থেকে +3-তে জারিত করে দিল, তাহলে জারক দ্রব্য হিসাবে কাজ করলো। আর নিজে +6 থেকে 0-তে চলে গেল, মানে বিজারণ হয়ে গেল, তার ফলে নিজে বিজারিত হয়ে গেল। তাহলে অন্যকে জারিত করে নিজে বিজারিত হলো, তার জন্য এটা
শক্তিশালী জারক দ্রব্য। হয়েছে? এরপরে নেক্সট হচ্ছে তোমার ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ডিসপ্রপোর্শনেশন মানে অক্সিডেশন স্টেট একই সাথে বাড়বে আর কমবে। হলো? তাহলে যখন তুমি ওই HCO3কে ক্ষারের উপস্থিতিতে রাখবে, ধরো OH মাইনাসের উপস্থিতিতে রেখেছ, তখন তোমার কি উৎপন্ন হবে? HXCO4 মাইনাস। এটাকে বলা হয় হাইড্রোজেন জেনেট আয়ন। হাইড্রোজেন জেনেট আয়ন HXCO4 মাইনাস। হয়েছে? তাহলে এই যে HXCO4 মাইনাসটা তুমি পেলে, এখানে যখন তুমি আবার ক্ষার দেবে অতিরিক্ত পরিমাণে, তখন তোমার কি উৎপন্ন হবে? HCO6 4 মাইনাস, তার সাথে HC অক্সিজেন আর জল। তাহলে এই যে HCO6 4 মাইনাস, এটাকে বলা হয় পারজেনেট আয়ন। হলো? তাহলে এখানে HXCO4 মাইনাস, এখানে জেননের অক্সিডেশন স্টেট কত হবে? আমি যদি x ধরে নিই, তাহলে +1 +x +4 × -2, ওভারঅল চার্জ কত আছে? -1। তাহলে x সমান -1 +8 +1, তাহলে +8। এখানে +8 স্টেটে আছে। হয়েছে? এই যে HCO6 4 মাইনাস, তাহলে x + 6 × -2, এখানে 4 মাইনাস বা -4, তাহলে x সমান -4 + 12 +8 চলে আসছে। যে ভুল করলাম কোথাও? +1x, ওহো, এই +1 দিকে গেলে -1 হবে না? তাহলে এটা হচ্ছে +6 নাকি? তাহলে +6-এ ছিল, সেটা গেল +8-এ, আর এই এক্সিতে 0-তে। তাহলে +6টা একবার বাড়লো আর +6টা একবার কমলো, +6 থেকে 0-তে, যেরকমটা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হয় আর কি। হলো? তাহলে এইভাবে এই যে হাইড্রোজেন জেনেট আয়নটা, এটা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ক্লিয়ার? এরপরে নেক্সট পয়েন্ট, HCO3 এর স্থায়িত্ব বা স্টেবিলিটি HCO4 এর চেয়ে বেশি। হয়েছে? তার জন্য এই HCO4 এটাকে তুমি -40°C তাপমাত্রাতেও যদি রাখো, তাহলে এটা কী হয়? বিয়োজিত হয়। কি উৎপন্ন করে? HC আর অক্সিজেন গ্যাস। বোঝা গেল? তাহলে HCO4 এর স্থায়িত্বটা কম, তার জন্য এটাকে তুমি যদি -40°C তাপমাত্রাতেও রাখো, তাহলে সেটা বিয়োজিত হয়ে HC আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। হয়েছে? তাহলে এইগুলো গেল তোমার জেনন অক্সাইডের বিভিন্ন রকম ধর্মটর্ম। এরপরে জেনন অক্সোফ্লুরাইড, যেগুলো আমরা লিখেছিলাম আগে। তাহলে জেনন অক্সোফ্লুরাইড বলতে HCOF2, HCOF4, HCO2F2, HCO2F4, এগুলো ছিল। তাহলে গঠন কি হবে? তাহলে জেনন আছে, একটা ডাবল বন্ডেড অক্সিজেন আর দুটো ফ্লোরিন। তাহলে ডাবল বন্ডেড অক্সিজেন ফ্লোরিন। তাহলে জেননের এখানে 4টা ইলেকট্রন গেল, ডাবল বন্ডে 2টো ইলেকট্রন আছে জেননের, আর এই ফ্লোরিনের সাথে সিঙ্গেল বন্ডে একটা করে ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন গেল। তাহলে 4টা ইলেকট্রন পড়ে আছে এরকমভাবে। তো এটা কী হবে? টি শেপড। হয়েছে? ওকে। HCOF4, তাহলে জেনন আছে, ডাবল বন্ডের অক্সিজেন আছে, 4টা ফ্লোরিন আছে। তাহলে জেননের দেখো চারপাশে তোমার 6টা ইলেকট্রন চলে গেছে আর 2টা ইলেকট্রন পড়ে আছে। তাহলে এইভাবে দেখা হবে। তো এটা কী হলো? স্কোয়ার পিরামিডাল। হয়েছে? ওকে। এরপরে HCO2F2 এর গঠন কি হবে? তাহলে HC আছে, 2টো F আছে আর 2টো ডাবল বন্ডের অক্সিজেন আছে আর একটা লোন পেয়ার। তাহলে এটা কী হবে? সিসো বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। হয়েছে? HCO2F2, তাহলে HC আছে, 2টো ডাবল বন্ডেড অক্সিজেন আছে, আচ্ছা O4 আছে না, আর 4টা ফ্লোরিন।
তো এটা কী হলো? অক্টাহেড্রাল। আচ্ছা, প্রথম তিনটে স্ট্রাকচারে তোমাদের যেটা আমি দিয়েছিলাম ওখানে হয়তো মেনশন করা আছে, দেখবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, তো ওইগুলো কিন্তু যদি লোন পেয়ার না থাকে, ঠিক আছে, অষ্টতলকীয় ওটা হতো যদি লোন পেয়ার না থাকতো, তাহলে বেটার ওগুলো কেটে দেবে। ত্রিকোণীয় দ্বিপিরামিডও কেটে দেবে, অষ্টতলকীয় কেটে দেবে, তারপর একটা ত্রিকোণীয় দ্বিপিরামিড আছে ওটাও কেটে দেবে। তাহলে ওই গঠনগুলো হয় যখন লোন পেয়ার না থাকে, বাট লোন পেয়ার থাকলে সেই গঠনটা চেঞ্জ হয়ে যায়, তাই না? যেরকমটা ভেসপারে দেখেছিলে ক্লাস 11-এ। ওকে, এরপরে এই যে জেনন অক্সোফ্লুরাইডগুলো আছে এদের প্রিপারেশন কীভাবে করবে? তাহলে যদি তুমি XCO F2 তৈরি করতে চাও তাহলে XCF4 নাও, এখানে জল দিয়ে দাও 1 অণু, তাহলে তোমার XCO F2 তৈরি হয়ে যাবে, তার সাথে দুটো HF। ক্লিয়ার? ওকে, এরপরে XCF6 এখানে তুমি 1 অণু জল দাও, রিয়াকশানগুলো আগেও দেখেছো, তাহলে XCOF4 হয়, তার সাথে দুটো HF তৈরি হয়। XCF6 তার সাথে 2 অণু জল দিয়ে দাও, এ দুটো রিয়াকশান আগেও দেখেছো। ফার্স্ট এডটা কী ছিল? XCF6 ওর সাথে জল, XCF4 ওখানে জল, যাই হোক, তাহলে যখন তুমি XCF6-এ দুটো জল দিয়ে দেবে তখন তোমার কি উৎপন্ন হচ্ছিল? XCO2F2 তার সাথে 4HF। বোঝা গেল? তাই যখন কম জল ছিল বলেছিলাম একটা অক্সিজেন ঢুকছে, যখন বেশি জল দুটো অক্সিজেন ঢুকছে, এটা বলেছিলাম। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি প্রিপারেশন করতে পারো। আচ্ছা, এরপরে ধর্ম। তাহলে এই যে XCOF4টা তুমি পেলে, এই XCOF4কে তুমি কাঁচের পাত্রে রাখতে পারো না, কাঁচের পাত্রে রাখা যায় না। এর পাত্রে নিকেলের মানে এর পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয়, ঠিক আছে? এরপরে কোশ্চেন হচ্ছে কাঁচের পাত্রে রাখা যায় না কেন? তাহলে কাঁচের পাত্রে রাখা যায় না, এর কারণ হচ্ছে তোমার কাঁচ SiO2 এটা দিয়ে গঠিত। তাহলে এই XCOF4-এর সাথে SiO2 সে বিক্রিয়া করবে। কি বিক্রিয়া করবে? XCO2F2, SiO2 মানে অক্সিজেন সাপ্লাই করবে, তাহলে অক্সিজেনটা এই জেননের সাথে যুক্ত হয়ে যাবে আর দুটো ফ্লুরিন বেরিয়ে যাবে। কারণ একটা ডাবল বন্ডের অক্সিজেন যদি যায় তাহলে ফ্লুরিনের দুটো সিঙ্গেল বন্ড তো ভাঙবে, তাই দুটো ফ্লুরিন ওখান থেকে বেরিয়ে যাবে, তার সাথে SiF4 তৈরি হবে। বোঝা গেল? কারণ সিলিকনটা দুটো অক্সিজেনের সাথে ডাবল বন্ডেড অক্সিজেন হিসাবে যুক্ত আছে, তাহলে ডাবল বন্ডেড অক্সিজেনের যদি দুটো বন্ড ভেঙে যায় তাহলে 4টা বন্ড ভেঙে যাচ্ছে, তার জন্য 4টা ফ্লুরিন এখানে আসছে। তাহলে এই যে বিক্রিয়াটা হচ্ছে এই কারণেই এটাকে কাচের পাত্রে রাখা যায় না, তার পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয়। ক্লিয়ার? এরপরে যখন তুমি XCOF4 এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাবে, 3 অণু হাইড্রোজেনের বিক্রিয়া করাবে, তখন এখান থেকে XCটা মুক্ত হয়, তার সাথে জল উৎপন্ন হয় আর 4টা HF উৎপন্ন হবে। হয়েছে? তাহলে XC মুক্ত হলো, এই অক্সিজেনটা জল উৎপন্ন করলো, এই 4টা ফ্লুরিন 4টা HF উৎপন্ন করলো। আচ্ছা, এরপরে XCOF4 এখানে তুমি যখন 2 অণু জল দেবে তখন কি উৎপন্ন হবে? XCO3 তার সাথে 4টা HF। তাহলে এই যে 4টা ফ্লুরিন এটা বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় দুটো অক্সিজেন চলে আসছে, কারণ 4টা ফ্লুরিন সিঙ্গেল বন্ডের মাধ্যমে কানেক্টেড আছে, তাহলে 4টা সিঙ্গেল বন্ড ভেঙে যাচ্ছে, তার জায়গায় দুটো অক্সিজেন ডাবল বন্ড নিয়ে আসছে, তার জন্য XCO3 তৈরি হচ্ছে। ক্লিয়ার? মানে এই কেসটা আর কি, ধরো জেনন ডাবল বন্ডেড অক্সিজেন, 4টা ফ্লুরিন আছে, একটা লোন পেয়ার থাকে, তাহলে এখানে যদি তোমার এইরকম দুটো ফ্লুরিন বেরিয়ে যায়, দেখো দুটো বন্ড করে ভাঙছে, তাহলে এই জায়গায় একটা ডাবল বন্ডেড অক্সিজেন আসবে, ডাবল বন্ডেড অক্সিজেন আসবে, মানে এরকম সিনারিওটা হচ্ছে আর এরকম।